ভিডিওটা স্কিপ করার আগে একটু দাঁড়িয়ে যান প্লিজ, ভিডিওটা দেখে যান। ইউটিউবে এসে ভিডিও করার উদ্দেশ্য আব্বা মা বেঁচে থাকতে তাদের জন্য কিছু একটা করা। কারণ আমি তো মেয়ে মানুষ, সংসার করতে হয়, বাচ্চা পালতে হয়। সার্টিফিকেট এবং যোগ্যতা থাকার সত্ত্বেও বাহিরে যে কোনো কিছু করার সাধ্য যে আমার নাই। কারণ আমাকে তো বাচ্চা পালতে হয়, সংসার সামলাতে হয়, চুলা ঠেলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে বাসার মধ্যে মেহমান থাকার পরেও কিভাবে মাত্র 4 ঘন্টা সময়ে, অর্থাৎ সকাল 7টা থেকে 11টার মধ্যে টোটালি কাজকর্ম সেরে নিচ্ছি, তারপরে মেহমানদের সাথে টাইম কাটাচ্ছি, আবার বাইরেও যাচ্ছি, ঘোরাফেরা সবই করছি। এই বিষয়ের উপরে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তবে তার আগে কিছু কথা না বললেই নয়। রাত বাজে এখন 4টা। ভোরের আলো ফুটবে ফুটবে এমন একটা ভাব। রাতে কিন্তু একদমই ঘুম আসেনি। এটা কোনো নতুন কথা নয়, আমার হাজব্যান্ড যেদিনই নাইট হোল্ড করে রাতে কিন্তু আমি ঘুমোতে পারি না। এই শীতের রাতে 2টা বাচ্চা দুই পাশে আমার শোয়া, মাঝখানে আমি শুয়ে আছি। উঠে বসে অনেক কষ্ট করেই কিন্তু ভয়েসটা ওভার করছি। কারণ বাসার আশেপাশে এত শব্দ, সেই সাথে দিনের বেলা বাচ্চাদের একটা শোরগোল, চাইলেও ভয়েস ওভার করতে পারি না। বিবাহের এত বছর পরও হাজব্যান্ডের প্রতি এরকম টান থাকাটা অস্বাভাবিক বলে মনে করি না। কারণ স্বামী স্ত্রী অনেকেই হয়, তবে সবার মধ্যে কিন্তু ভালোবাসাটা থাকে না। তো সবই আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমতের বাইরে কোনো কিছু নয়, যেটা আল্লাহ পাক করে সেটা ভালোর জন্য করে। তবে আজকে শুয়ে শুয়ে জীবনের কিছু জিনিস আমি মেলাচ্ছিলাম আর চিন্তা করছিলাম, এই যে আমার আম্মু এত কষ্ট করে আমাকে গাইড করেছে, এত পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি, সার্টিফিকেটও আছে। বেশ কিছু সার্টিফিকেট রয়েছে, বাকিগুলা কমপ্লিট করতে পারছি না, ইয়ার গ্যাপ যাচ্ছে বাচ্চাদের কারণে। তো আব্বার যেই অসুস্থতা থাকার সময়তেও যে সময়টা পানির মতো করে টাকা ঢেলেছি আমরা, তারপরও আমি বলেছি আমি বাহিরে হোস্টেলে থেকে নার্সিং পড়ব। পালিয়ে বিয়ে করার পরও আমার ফ্যামিলি থেকে আমাকে মানে এতটা প্রায়োরিটি দিয়েছে। বেকার ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছি, তারপরও ফ্যামিলিতে যেটা বলেছি সেটাই শুনেছে। কারণ আমি ছিলাম তাদের আদরের একমাত্র ছোট্ট মেয়ে। অথচ এই যে আমার বাবার ইনভেস্টমেন্ট, আমার আম্মুর যে শ্রম, এগুলো আজকে কোথায় গেল? চাইলেও কিন্তু বাচ্চাদেরকে রেখে সংসারটাকে সামলিয়ে বাইরে আমি কিছুই করতে পারি না। তবে আমার একজন ভাই বোন আমার থেকে 15-20 বছরের বড়, এমন টাইমে আমি দুনিয়াতে এসেছিলাম। আমার আব্বু আম্মুর তখন আর বাচ্চা হওয়ার বয়স ছিল না, তো অ্যাক্সিডেন্টই বলা যায়। আমার আব্বা কিন্তু রিটায়ার্ড প্রাপ্ত একজন সরকারি চাকরিজীবী। তিনি যথেষ্ট পরিমাণে পেনশন পান। আমার নানাও সরকারি চাকরি করেছেন। তো সেখান থেকে আমার আম্মুও বেশ কিছুটা ভাগ পায়। তারপরও মনের ভিতরে কোথায় যেন একটা আক্ষেপ যে আব্বু আম্মুর জন্য যদি কিছু করতে পারতাম, যদি কিছু তাদের জন্য অন্তত করতে পারতাম, নিজের কাছে ভালো লাগতো। হয়তো আব্বু আম্মুকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, এটার জন্যই মনের মধ্যে এতটা গিল্ট ফিল হয়। তো এইজন্য বললাম যে একটা ভিডিও সে 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে করি। প্লিজ আপনারা যতটুকু পারবেন আমাকে একটু হলেও সাপোর্ট করে যাবেন। একটু সাপোর্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কিন্তু খুব একটা ক্ষতি হবে না। তবে আমার অনেক বেশি উপকার হয়ে যাবে। তো সকাল থেকেই কিন্তু আমি আর আমার ননদ মিলে ধাপে ধাপে কাজ করে যাচ্ছি। আর এইভাবে কাজ করেই কিন্তু আমি 4 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারছি। আসলে একটা বাসার মধ্যে যে কয়জনই সদস্য থাকুক না কেন, সবাই যদি হাতে হাতে হেল্প না করে,
সবাই যদি গোছানো এবং পরিপাটি না হয়, সময়ের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি একা কিছুই করতে পারবেন না। তারা এসেছে ২ দিনের মধ্যে, অন্যান্য দিনেও কিন্তু আমি এর থেকে আরও কম টাইমে আমার কাজগুলোকে কমপ্লিট করে ফেলি। যেহেতু তারা রয়েছে সেহেতু একটু বেশি টাইম লেগে যাচ্ছে আমার কাজ করতে। তো দেখা যাচ্ছে আমি একটা রান্না করছি, ওই সাথে ও একটা রান্না করে নিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমাদের অনেক দ্রুত হয়ে যাচ্ছে। মাত্র ৪ ঘন্টায় সমস্ত কাজগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটার থেকে একটা বিষয় ক্লিয়ার হওয়া যায় যে আপনাকে পরিপাটি এবং গোছানো থাকতে হলে বাড়ির সকল সদস্যদেরকে কিন্তু আগে ঠিক করতে হবে। না হলে আপনি একা কিছুই করতে পারবেন না। আর এইভাবে করে টাইমের মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ করে মেহমানদের সাথেও টাইম দিতে পারছি, প্লাস বিভিন্ন জায়গা তো ঘুরেও বেড়াচ্ছি, যেটা আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে। আজকে রান্না হয়েছিল লাল শাক ভাজি, ডিম ভুনা, হাঁসের মাংস, আরও একটা তরকারি করতে হতো বাবুদের জন্য। এর আগে হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেল। তো এমতো অবস্থায় আমার ননদটা আমাকে বলল যে, "ভাবি আপনি সব কিছু রাইস কুকারে দিয়ে দেন। এটা কিন্তু কারেন্টের চুলার মতোই কাজ করে।" তো এখানে আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তো ও বলছিল যে ও হচ্ছে রান্না করে দিবে। তো একটা জিনিস আমি ফলো করলাম যে আমরা আসলে কারেন্টের চুলাটা ব্যবহার করে থাকি। তবে রাইস কুকারটাও কিন্তু কোনো অংশে কম নয়। আমি চেয়েছিলাম একটা কারেন্টের চুলা নিতে, যেহেতু একটা ফার্নিচার করতে দেয়া আছে তাই বাজেটের একটু স্বল্পতা রয়েছে। তো এটা দেখার পরে বুঝতে পারলাম যে আমরা যদি গ্যাস প্লাস রাইস কুকারটা ব্যবহার করি কারেন্টের চুলার পরিবর্তে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হয়ে যাবে। আর কারেন্টের চুলা আর রাইস কুকারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এটা চাইলেই আমরা অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারি। আর রাইস কুকার ব্যবহারেও কিন্তু খুব একটা কারেন্ট বিল আসে না। ওই একই রকমের বিল আসে। আমার তো মনে হয় রাইস কুকারে আরও কম বিল আসে। তবে একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে রান্নাটা হতে অনেকটা হচ্ছে লেট হয়ে যায়। এই হচ্ছে একটা অসুবিধা। তবে কারেন্টের চুলাতেও যে খুব দ্রুত হয় এমনটাও নয়। তাই যাদের বাজেট স্বল্পতা আছে বা আপাতত টাকা ম্যানেজ দিতে পারছেন না, তবে গ্যাসটাও বেশি খরচ হয়ে যাচ্ছে, তারা চাইলে কিন্তু গ্যাসের পাশাপাশি রাইস কুকারটা ব্যবহার করতে পারেন। যেমন গ্যাস থেকে তরকারি কষিয়ে নিয়ে কুকারে দিয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে।